আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে যুদ্ধ চলছে, শুরুতেই জানিয়ে দিব হামলার জবাবে ইসরায়েলের রকেট ছুড়ল হিজবুল্লাহ। এরপর জানাবো গাজা যুদ্ধের সীমা লঙ্ঘন করলেও ইসরায়েলকে ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র, বললেন বাইডেন। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষাকে চুরমার করে দিচ্ছে রাশিয়ার নতুন বোমা। সিঙ্গাপুর স্টিং, রাশিয়া কি করে জার্মান জেনারেলদের কথায় আড়ি পেতেছিল, থাকবে বিস্তারিত। এরপর থাকবে আলোচনার সাহস থাকা উচিত ইউক্রেনের, বললেন পোপ ফ্রান্সিস। দিব ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার 1000-এর বেশি মসজিদ। হামলার জবাবে ইসরায়েলের রকেট ছুড়ল হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 5 জন নিহত হওয়ার জবাবে গোষ্ঠীটি এই পাল্টা হামলা চালালো। অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতিদিনই সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আজ হিজবুল্লাহ বলেছে তারা সকালে ইসরায়েলের মেরন গ্রামে কয়েক ডজন রকেট ছুড়েছে। গ্রামটি সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামে রয়েছে একটি বিমান নিয়ন্ত্রিত ঘাঁটি। বছরের শুরু থেকে এতে বেশ কয়েকবার ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে দক্ষিণাঞ্চলের গ্রামে এবং বেসামরিকদের বাড়ি করে হামলা, বিশেষ করে আগের দিন কিরবেত সেলমা এক যোদ্ধার বাড়িতে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননের জাতীয় ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 3 যোদ্ধা সহ এক নারী ও আরেক ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী আজ একটি বিবৃতিতে বলেছে উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠার পর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আনুমানিক 35টি রকেট আসে। এর মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী রাতে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনায় আঘাত করেছে। এর মধ্যে রয়েছে কিরবেত সেলম অঞ্চলে একটি সামরিক স্থাপনা, যাতে হিজবুল্লাহ যোদ্ধাদের চিহ্নিত করা হয়েছিল। 8 অক্টোবর আন্তঃসীমান্ত হামলা শুরুর পর থেকে পর্যন্ত লেবাননে 312 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এর সঙ্গে 53 বেসামরিক রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের 10 সৈন্য ও 7 বেসামরিক নিহত হয়েছেন। এই সংঘাতে সীমান্তের দুই পাশে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়েছেন। গাজা যুদ্ধের সীমা লঙ্ঘন করলেও ইসরায়েলকে ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র, বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেন গাজার যুদ্ধে ইসরায়েলের জন্য কিছু সীমা নির্ধারণ করা আছে যা তাদের লঙ্ঘন করা উচিত হবে না। তবে তিনি এটাও জানান যে যুক্তরাষ্ট্র কখনোই তাদের মিত্রকে ছেড়ে যাবে না। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। গতকাল মার্কিন গণমাধ্যম MSNBC-তে প্রচারিত এক সাক্ষাৎকারে বাইডেন আরও জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েল যদি রাফা শহরে হামলা চালায় তাহলে তা হবে সীমা লঙ্ঘন করা, কিন্তু তা সত্ত্বেও তিনি ইসরায়েলকে ছেড়ে যাবেন না, যোগ করাচ্ছেন বাইডেন। আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক এক বক্তব্যে বাইডেন বলেন ইসরায়েলকে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ইসরায়েল সীমা লঙ্ঘন করলেও তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে না, যাতে তারা আয়রন ডোমের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখতে পারে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রতি ইঙ্গিত করে বাইডেন একথা বলেন। তবে তিনি যদি সীমা লঙ্ঘন করেন এটুকু বলে বাইডেন তার বাক্য শেষ না করে বলেন এই প্রশাসন চায় না তারা আরো 30,000 ফিলিস্তিনি নিহত হোক। সাম্প্রতিক ইতিহাসে নেতানিয়াহুর সবচেয়ে কড়া সমালোচনা হিসেবে বাইডেন আরো বলেন তিনি ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতি বেশি করেছেন তথা নেতানিয়াহুর কথা বুঝিয়েছেন এবং তার উচিত গাজায় নিরীহ মানুষদের বাঁচানোর বিষয়টিকে আরো মনোযোগী হওয়া উচিত। ইসরায়েলের তথাকথিত হামাস নিধন অভিযানের শুরু থেকেই একনিষ্ঠ সমর্থন দিয়ে এসেছেন বাইডেন। তার এই অবস্থানে নিজ দল ও ভোটারদের কাছে সমর্থন হারিয়েছেন তিনি। তবে তার প্রশাসনের অন্যান্য অনেক সদস্য গাজায় নির্বিচার হামলা ও অসংখ্য বেসামরিক মানুষ নিহতের বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত পোষণ করেন। এছাড়াও গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কারণেও নেতানিয়াহুর সমালোচনা করেন তারা। বাইডেন প্রশাসন বারবার নেতানিয়াহুকে অনুরোধ করেছে রাফার 13 লাখ বেসামরিক ফিলিস্তিনিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার আগে স্থল অভিযান শুরু না করতে। ইউক্রেনের প্রতিরক্ষাকে চোরমার করে দিচ্ছে রাশিয়ার নতুন বোমা। সাম্প্রতিক সময় ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী এরিয়াল বোমা ব্যবহার শুরু করেছে রাশিয়া। এই বোমা এত শক্তিশালী যে তা ইউক্রেনের প্রতিরক্ষাকে চোরমার করে দিচ্ছে। ফ্রন্ট লাইনে বাড়ছে ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যাও। রাশিয়া এর জন্য ব্যবহার করছে সোভিয়েত আমলের পুরনো মডেলের একটি বোমা। তবে ওই বোমায় ছোট একটি সংযোজন করেছে দেশটি। এর ফলে বিমান থেকে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইনের ওপর নির্ভুলভাবে ফেলা হচ্ছে বোমাগুলো। CNN জানিয়েছে ওই বোমাগুলো এতটাই শক্তিশালী যে এটি যেখানে
পড়ে সেখান থেকে 15 মিটার প্রশস্ত গর্ত হয়ে যায়। এর নাম FAB 1500। 1.5 টনের এই বোমার অর্ধেক ওজন শুধু বিস্ফোরকেরই। এই বোমাগুলো রাশিয়া ফেলে 60 থেকে 70 কিলোমিটার উঁচু থেকে। এতে উঁচুতে ইউক্রেনের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছায় না, ফলে ইউক্রেনের প্রতিরক্ষা দ্রুত ধ্বংস করে সেই এলাকা দখলে নিচ্ছে রাশিয়া। সম্প্রতি কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে এই বোমা যুদ্ধের সব হিসেবে নিকেশ বদলে দিচ্ছে। এসব বোমা দিয়ে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দিচ্ছে। রাশিয়া পুরাতন FAB 1500 বোমার সঙ্গে একটি গাইডেন্স সিস্টেম জুড়ে দিয়ে এটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এ কারণে রুশ পাইলটরা নিরাপদ উচ্চতা থেকে সহজেই বিভিন্ন টার্গেটে হামলা চালাতে পারে। ইউক্রেনের এয়ার মোবাইল ব্রিগেডের একজন সৈনিক গত সপ্তাহে ক্রাস হরিপকা শহর থেকে CNN কে বলেন, আগে আমাদের কেবল আর্টিলারি দিয়ে আক্রমণ করা হতো, এখন রাশিয়ানরা FAB 1500 বোমা দিয়ে হামলা চালিয়ে শহরটি দখল নিয়েছে। কেন তারা এই বোমা ব্যবহার করছে? কারণ এই বোমার আঘাতে যে ক্ষতি হচ্ছে তা খুবই মারাত্মক। আপনি বেঁচে গেলেও ভয়ানকভাবে আহত হবেন। এতে ইউক্রেনের সেনাদের মনোবল ভেঙে যাচ্ছে। আমাদের সেনারা এত চাপ সহ্য করতে পারে না। যদিও তারা এখন কম বেশি FAB 500 অভ্যস্ত হয়েছে, কিন্তু FAB 1500 হচ্ছে সাক্ষাৎ জাহান্নাম। সিঙ্গাপুর স্টিং, রাশিয়া কি করে জার্মান জেনারেলদের কথায় আড়ি পেতেছিল? সিঙ্গাপুরে তখন মধ্যরাত জার্মান বিমান বাহিনী লুফটওয়াফের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার হোটেলের কক্ষে ছিলেন। তিনি অঞ্চলে এসেছেন এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনীতে প্রতিরক্ষা শিল্পের যারা বড় বড় প্রতিষ্ঠান তাদের সাথে কথা বলতে। সারা দিনরাত প্রচুর পরিশ্রমে গিয়েছে, কিন্তু এখনও তিনি ঘুমাতে যেতে পারেননি। ব্রিগেডিয়ার জেনারেল ফ্রাঙ্ক গ্রেফেকে তখন তার বস জার্মান বিমান বাহিনী কমান্ডারের সাথে একটা কাজের ফোন কল সেরে নিতে বলে। যদিও বিমান বাহিনীর অপারেশনের প্রধান হিসেবে এটা খুব একটা স্বাভাবিক বিষয় তার জন্য, তার দুই কলিগের সাথে বেশ হালকা মেজাজে আলাপ করেছেন তিনি। এ সময় তার হোটেল রুমের বিশাল ভিউ নিয়ে কথা বলেছেন এবং জানান যে মাত্রই তিনি পাশের একটা হোটেল থেকে মদ্যপান করে ফিরেছেন, সেখানে চমৎকার একটা সুইমিং পুল আছে। উত্তরে আমরা ঠিক পাচ্ছি, শেষ পর্যন্ত মানুষ একটি ভুলকে দায়ী করে জার্মান কর্তৃপক্ষ বলছে যে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে সেটা তাদের একজন অংশগ্রহণকারী অনিরাপদ লাইনে যুক্ত হওয়ার জন্য হয়। তিনি নিজের মোবাইল ফোন বা হোটেলের ওয়াইফাই ব্যবহার করেছেন। ঠিক কিভাবে তিনি ফোন করেন তা এখনও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে জার্মান সরকার। আলোচনা সাহস থাকা উচিত ইউক্রেনের, বললেন পোপ ফ্রান্সিস। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের আলোচনার সাহস থাকা উচিত। ক্যাথলিক ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস একথা বলেছেন। গত মাসে রেকর্ড করা এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সুইজারল্যান্ডের সম্প্রচার মাধ্যম RSI এর নেওয়া পোপ ফ্রান্সিসের এই সাক্ষাৎকারটি আগামী 20 মার্চ প্রচার করা হবে। সাক্ষাৎকারটির খণ্ডাংশ দেখার সুযোগ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিসকে একটি চলমান বিতর্ক নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। বিতর্কে তিনি এক পক্ষে বলছে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণ যেহেতু প্রতিহত করতে পারছে না ইউক্রেন, তাই তাদের হাল ছেড়ে দেওয়া উচিত। অপরপক্ষ বলছে এর ফলে শক্তিশালীদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে। সাক্ষাৎকার গ্রহীতা প্রশ্নে সাদা পতাকা পরিভাষা ব্যবহার করেছেন। জবাবে ফ্রান্সিস বলেছেন, আমি মনে করি যারা পরিস্থিতি ও মানুষের কথা ভেবে সাদা পতাকা আলোচনা সাহস রাখে তারাই শক্তিশালী। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সহযোগিতায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। পোপ আরো বলেন, আলোচনা শব্দটি একটি সাহসী শব্দ। যখন আপনি দেখছেন হেরে যাচ্ছেন, সবকিছু ঠিকমতো এগোচ্ছে না, তখন আপনার আলোচনার জন্য সাহস থাকা উচিত। তবে পোপ ফ্রান্সিসের এই সাদা পতাকা শব্দের ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ বলছেন সাদা পতাকা দিয়ে তিনি ইউক্রেন আত্মসমর্পণকে বুঝিয়েছেন। ধারণা করা হচ্ছে এই প্রথম ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পোপ ফ্রান্সিস সাদা পতাকা বা পরাজিত শব্দ ব্যবহার করেছেন, যদিও অতীতে তিনি আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। তবে গতকাল রাতেই ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি অবিলম্বে স্পষ্ট করে বলেন, পোপ সাদা পতাকা মানে যুদ্ধবিরতি এবং সমঝোতাকে বুঝিয়েছেন, আত্মসমর্পণ নয়। আলোচনা কখনোই আত্মসমর্পণ হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। আলোচনার বিষয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, কেউ হয়তো লজ্জাবোধ করতে পারে, কিন্তু কত মানুষ মরলে যুদ্ধের অবসান হবে। সময় মতো আলোচনা করা উচিত, মধ্যস্থতাকারী দেশ খুঁজে বের করা উচিত। তিনি আরো বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে আলোচনায় লজ্জা পাওয়ার কিছু নেই। মধ্যস্থতা করতে প্রস্তুত কিনা জানতে চাইলে পোপ বলেছেন, আমি আছি। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার 1000-এর বেশি মসজিদ। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশি সেনাদের হামলা থেকে মসজিদ এমনকি হাসপাতালও রক্ষা পাচ্ছে না। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে গাজার 1000-এর বেশি মসজিদ ধ্বংস করে দিয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা রাফার আল হুদা মসজিদে হামলা চালিয়েছে। গত মাসে হামলা চালানো এই মসজিদটি সেখানকার অন্যতম পুরান মসজিদ ছিল। এটি 1952 সালে নির্মাণ করা হয়েছিল। মসজিদ
মসজিদটির সঙ্গে একটি লাইব্রেরিও ছিল। এই মসজিদটিতে একসঙ্গে ১,৫০০-এর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। ইসরায়েলি হামলায় মসজিদটি ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবে আসন্ন রমজান মাসকে রেখে ফিলিস্তিনিরা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। তারা আল হুদা মসজিদে জমায়েত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাফার এক বাসিন্দা জানান, স্বেচ্ছাসেবীর নামাজ আদায়ের জন্য সেখানে একটি ছোট জায়গা তৈরি করেছেন। সেখানে ধর্মীয় আচার পালন করা হবে। এছাড়া যুদ্ধের পর মসজিদটি পুনরায় নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এর আগে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধসে পড়া গাজার ঐতিহাসিক আল ওমারি মসজিদ মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম কুদস নেটওয়ার্ক ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি 3টি ছবি প্রকাশ করে। ছবিতে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি বিবর্ণ রূপ দেখা যাচ্ছে। যেখানে মুসল্লিরা নামাজ আদায় করতেন সেই জায়গাটিও সম্পূর্ণ নষ্ট করে দেয়া হয়েছে।